হ্যালো গাইস, এই ভিডিওটা আর কিচ্ছু না, জাস্ট ক্লাস টু এরই সেকেন্ড পার্ট। আমি ওই যে দেখো, খেয়াল করো, লেখাটাও অতটুকুই রেখেছি। হঠাৎ করে এই ভিডিওটা কেটে গেছে আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে। তো আমি আবার ওখান থেকে শুরু করছি। তো ফাইনালি আমরা যেটা লিখছিলাম সেটা ছিল পলিথিনের জন্য, তাই না? পলিথিনের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা, তাই না? তো ওকে, আমরা ওখান থেকেই শুরু করি। পলিথিনের মানটা অবভিয়াসলি খুব ছোটই হবে, 2.3। তাহলে বুঝতে পারতেছো সবচেয়ে বেশি কোনটা? সবচেয়ে বেশি হচ্ছে অভ্রের। ওকে, তাহলে এটা কি করব? এটা আমাদেরকে কি করতে হবে বলো তো? মেমোরাইজ। সবগুলো পুঙ্খানুপুঙ্খ মনে রাখতে হবে এমন না, এই সিকোয়েন্স ওয়াইজ কে কার চেয়ে বড় এগুলো মনে রাখতে হবে। তাহলেই কাজ চলে যাবে। পরীক্ষার আগে আগে একটু রিভিশন দিয়ে নিব, তাহলেই হবে। ওকে, ডান। পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি বলো? পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি? পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ছিল? কে ছিল? কে ছিল? কে? কে ছিল? কে ইকুয়াল টু ছিল এপসাইলন আর। এটা কি ছিল? কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, তাই না? এখন দেখো, এইটার একটা ইউনিট আছে, এইটারও একটা ইউনিট আছে, দুইটা বাদ চলে গিয়ে কি হবে? এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বলি বা আপেক্ষিক ভেদনযোগ্যতা বলে কারো কোনো একক থাকবে? থাকবে না। তাহলে এটা কি? এটা হচ্ছে একক বিহীন। ওকে, তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ। আচ্ছা, ফ্লাক্স বলতে আমরা কি বুঝি বলতো? ই ডট এস, সারফেস ভেক্টর এবং প্রাবল্যের ডট গুণফল। এবার এই জিনিসটা কি হয় বলতো? ই এস কস থিটা। এখন এই জিনিসটা ম্যাক্সিমাম কখন হবে? ম্যাক্সিমাম তখনই হবে যখন কস থিটা এর ম্যাগনিটিউডটা হবে ম্যাক্সিমাম, তাই না? সাই ম্যাক্সিমাম হবে যখন কস থিটাটা ম্যাক্সিমাম হবে। এবার কস থিটা কখন ম্যাক্সিমাম হয়? যখন থিটা কত হয় বলতো? 0 ডিগ্রি হয়, কারণ কস থিটা এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1। এবং থিটা যখন হয় 0 ডিগ্রি, তাহলে দেখো কোথায় 0 ডিগ্রি আছে, এই যে খ নাম্বার অপশনে দেখো তো। এই এস এবং ই একই রেখা বরাবর ক্রিয়াশীল, এই জায়গায় হবে তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ। এবার আসি তড়িৎ এর একক। এখানে কোশ্চেন ভুল আসছে, ইস। মানে কোশ্চেনটা ছিল কিছু মান দেওয়া ছিল এখানে। ই ইকুয়াল টু, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, ওয়েট। হুম, আমি লেখাটা শুরু করি তাহলেই বেস্ট হয়। ই ইকুয়াল টু দেওয়া আছে টোয়াইজ আই প্লাস 5J প্লাস 6K। ইউনিট দেওয়া আছে নিউটন পার কুলম। তড়িৎ ক্ষেত্রের
তড়িৎ ক্ষেত্রের জেড এক্স তলে অবস্থিত, জেড এক্স তলটা দেওয়া আছে, অবস্থিত 40 মিটার স্কোয়ার ক্ষেত্র বিশিষ্ট তলে তড়িৎ ফ্লাক্স কত হবে? ওকে, এখন আমরা সলভে যাই। আমরা সবসময় এই জিনিসটা মনে রাখবো, সেটা হচ্ছে সারফেসের সারফেস এর দিক হয় সর্বদা লম্বভাবে উপরের দিকে। লম্বভাবে উপরের দিকে। এবার খেয়াল করো, এখানে যে জেড এক্স সারফেসটা দেওয়া আছে, তার আমরা যদি সারফেস ভেক্টর বের করতে চাই, সেটা কত হবে বলো তো? মান, এবং লাগবে হচ্ছে দিক। মান আর দিক লাগবে। মান কত দেওয়াই আছে, 40। আর দিক কত হবে বলো তো? এই দুইটার উপর লম্বভাবে কোন ভেক্টরটা থাকে বলতে পারো? জেড এক্স তলের উপর অবশ্যই সেটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, এই সারফেসের উপর লম্ব যেহেতু। সেটা কত? জে ক্যাপ, তাই না? জে ক্যাপ। তাহলে এটা এটা কত হবে? 40 জে ক্যাপ। এবার আমরা ফ্লাক্স বলতে কি বুঝি বলতো? ফ্লাক্স বলতে বুঝি ই ডট এস, তাই না? যেহেতু পরিবর্তনশীল না, সেহেতু আর ইন্টিগ্রেট করার দরকার নেই। এবার ই এর মান আমাদের কাছে দেওয়া আছে, টোয়াইজ আই প্লাস 5 জে 5 কে। আর এস ভেক্টর হচ্ছে 40 জে। এবার এই দুটোকে আমরা ডট প্রোডাক্ট করলেই হয়ে গেল। কত হবে দেখো তো? জিরো, এখানে জিরো নেই, তার বলে 2 × 0 প্লাস 5 × 40 প্লাস 6 × 0, তাই না? তাহলে কত আসবে? 200। ওকে, তাহলে নিয়ে নিলাম। এবার আমাদের একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে মান কত, ইউনিটটা কত। মান তো পেয়ে গেলাম, তাই না? ইউনিটটা একটু দেখতে হয় আমাদের। সেটা হচ্ছে, খেয়াল করো একটু, ই এর ইউনিট কি? নিউটন পার কুলম। আর এস এর ইউনিট কি? নিশ্চয়ই মিটার স্কোয়ার। তাই ইউনিটটা হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম। ওকে, এটা জেনে রাখলাম, আসতে পারে পরীক্ষায়। তড়িৎ ফ্লাক্সের একক কোনটি? এই যে দেখো চলে আসছে। এখন আমরা ওই জায়গায় নিউটন ছিল বলে নিউটন নিলাম। আমরা আসলে করব কি, ই এর ইউনিটটা নিব। যেহেতু ভোল্টে আছে, ই এর ইউনিট কি হয়? ভোল্ট পার মিটার। আর সারফেসের ইউনিট কি? যেহেতু এটা এরিয়া, তাই মিটার স্কোয়ার। এখন তাহলে আমরা ফ্লাস্কের ইউনিট লিখতে পারবো কি বলতো? ভোল্ট মিটার ইনভার্স ওয়ান ইন্টু মিটার স্কোয়ার বা ভোল্ট মিটার। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কারো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা চলে যাই পরেরটায়। 1 কুলম্ব আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা। এখন বলরেখার সংখ্যা আমরা কিভাবে পাই জানো?
এই সংখ্যাটাকে আমরা এ এন দিয়ে প্রকাশ করি, নাম্বার অফ ফিল্ড লাইন্স। আমি একা প্রকাশ করি না, আগে থেকে মানুষ প্রকাশ করে আসতেছে, তাই আমি প্রকাশ করি এইভাবেই। এ এন ইকুয়াল টু হচ্ছে কিউ, কত পরিমাণ চার্জ, ডিভাইডেড বাই এপসাইলন নট, শূন্য মাধ্যমে যদি থাকে। তাহলে এখন দেখো 1 কুলম চার্জ দেওয়া আছে, আর এপসাইলনের মানটা কত, 8.854, এখানে আসলে দেওয়া নাই তাই আমিও নিলাম না, -10⁻²²। তাহলে গ উত্তর। ঠিক আছে, ক্যালকুলেট করে যদি দেওয়া থাকতো একবারে তাহলে ওই মানটাকে চেক করে দেখতে হতো কোটার সাথে মিলতেছে। নিচের কোনটি ডাইইলেকট্রিক পদার্থ নয়? ডাইইলেকট্রিক পদার্থ বললাম যে ডাইইলেকট্রিক মানে এখানে দুটো মেরু দেখা যাবে, দুইটা পার্ট দেখা যাবে। সহজ কথায় বললে দুইটা পার্ট দেখা যাবে। ওকে, তো দুইটা পার্ট যদি দেখা যায় তাহলে কোনটার ক্ষেত্রে এই ঘটনাটা সত্য? এখন একটা আছে পোলার, একটা আছে অপোলার বা নন পোলার। তো পোলার গুলার ক্ষেত্রে বলতে পারি আমরা তাদেরকে H2O। ঠিক আছে, ডাইইলেকট্রিক পদার্থ হচ্ছে দুইটা পার্ট দেখা যাবে, তার মধ্যে একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার। ওকে, এবার দেখি পানিতে কি হয়। এখন একটু কেমিস্ট্রিতে যাইতে হয়। পানিতে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির গ্যাপ থাকার কারণে এই এইচটা হয়ে যায় কি বলতো, ডেল প্লাস, আর ওটা হয়ে যায় কি ডেল মাইনাস না, এরকম দেখা যায়। ইলেকট্রনগুলো অক্সিজেনটা একটু নিজের দিকে বেশি টেনে নিয়ে আসে। তারপর মনে করো NH3, সেটার জন্য সেম। তারপর HCl, এটার জন্য সেম। HCl এর ক্ষেত্রে এইচটা হয়ে যায় আংশিক ধনাত্মক, আর ক্লোরিনটা হয়ে যায় আংশিক ঋণাত্মক, তাই না? ফাইনালি CH4, এটার ক্ষেত্রে কিছু করার সুযোগ থাকে না, কারণ একটা কার্বন চারদিকে হাইড্রোজেন দিয়ে রাখছে। এটার ক্ষেত্রে আর পোল তৈরি হওয়ার সুযোগ থাকে না। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নন পোলার। ঠিক আছে, নয় বলছে যেহেতু তার মানে নন পোলার বুঝতে হবে। ওকে, আমরা প্রসিড করি। বায়ুতে একটি সমান্তরাল পাত ধারকের প্রতি চার্জের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে, অভ্যন্তরে এত পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে, প্রাবল্য হবে। ওকে, সমান্তরাল পাত ধারকের জন্য আমরা এটা জানি, ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন, তাই না? এটা কার জন্য ছিল? নটের জন্য, যখন শূন্য মাধ্যম। এটা যদি শূন্য মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হয়, তাহলে কত হবে? সিগমা বাই ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক, বা বলতে পারি আপেক্ষিক ভেদনযোগ্যতা, যেটাই হোক, দুটো একই জিনিস আসলে, ঝামেলা করার দরকার নাই। এখন মান বসাবো, 8.854 ইন্টু 10⁻12, তলমাত্রিক ঘনত্বটা দেওয়াই আছে, ডিভাইডেড বাই কে দেওয়া আছে 5, আর এপসাইলনের মানও তো জানি, 8.854, 10⁻12। এই দুটো কেটে দেওয়া যায় 1/5, তার মানে আসে হচ্ছে 2। আচ্ছা, এখানে প্রশ্ন তুলতে ভুল করছে বুঝছো, এখানেও -12ই হবে, তাই তো বলি অপশনের সাথে তো মিলে না, আর কেমন কেমন হচ্ছে না। এখানে আসলে হবে 10⁻12। প্রশ্নে -12ই ছিল আসলে।
-12। এবার তাহলে কি, এই দুটো কাটা চলে যায়, তাহলে 1/5 বা 0.2। এবার আমাদের দেখতে হবে ইউনিটটা। দেখো তো সিগমা এর ইউনিট কত? ইউনিটটা দেখার কি আছে বাবা, ই এর ইউনিট তো নিউটন পার কুলম্বই হবে, ঝামেলা করার দরকার নেই, দেওয়াই আছে অপশনে। আধান ঘনত্বের একক কোনটা, এইটা ইম্পর্টেন্ট। আধান ঘনত্ব, আধান ঘনত্বটাই হচ্ছে সিগমা। সিগমা ইকুয়াল টু কি হয় বলো তো? আমরা কি জানি সিগমা এর সূত্র? সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, তাই না? এখন কিউ মানে কি? চার্জ। চার্জ আর এ কত? মিটার স্কোয়ার। তাহলে এটা কত হবে? কুলম পার মিটার স্কোয়ার। এটা অনেকে আবার সিএম ইনভার্স টু দিবে, তখন আবার সেন্টিমিটার ইনভার্স বোঝা যাবে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এই যে দেখো এটা অপশনে আছে, মাইনাসটা দেয়নি যদিও, বাট অপশনে আছে, তাকানো যাবে না এগুলো। চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে আধানের পরিমাণ কি হবে? শূন্য হবে। কারণ পৃথিবী, আগের দিন বলেছি, পৃথিবী হচ্ছে অসীম চার্জের একটা গোলক। তার মধ্যে যত প্লাস বা যত মাইনাসই অ্যাড করো না কেন তুমি, সেগুলো কোনো ভূমিকা রাখবে না। অতিরিক্ত চার্জগুলো ভূমিতে চলে যাবে ইলেকট্রন হিসেবে, অথবা ভূমি থেকে ইলেকট্রন এসে চার্জকে নিউট্রালাইজ করবে। আই হোপ বুঝতে পেরেছি। আচ্ছা, কুলম্বের সূত্র। এবার আমরা চলে যাচ্ছি কিছু বহুপদী সমাপ্তিসূচক কোশ্চেনে। কুলম্বের সূত্র কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ। গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়, হ্যাঁ। মাধ্যমের উপর নির্ভর করে, হ্যাঁ। তিনটাই সত্য। সমবিভব তলের বৈশিষ্ট্য, দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না, হ্যাঁ। সমবিভব তল মানে কি, এখানে একটা ফিল লাইন আছে, এখানে একটা ফিল লাইন আছে, এখানে একটা ফিল লাইন আছে, মানে তো অর্থাৎ ক্ষেত্রটা এইভাবে। এখন তার সাথে লম্বভাবে থাকবে একটা তল, আমরা যদি চিন্তা করি, এই তলটা, এই তলের উপর যতগুলো পয়েন্ট আছে, যেমন এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এরা সবাই হচ্ছে সমবিভব বিন্দু। ঠিক আছে। আর এইরকম ভাবে আরেকটা যদি এইদিকে চিন্তা করি, এটা হচ্ছে আরেকটা। এই সমবিভব তলগুলো সবসময়, সমবিভব তলগুলো পরস্পর সমান্তরাল হয়। এবং তড়িৎ ক্ষেত্রকে লম্বভাবে ছেদ করে। বুঝতে পারছি তো? ঠিক আছে, তাহলে সমবিভব তলে আধানগুলো গতিশীল থাকে। কেন? কেন আধানগুলো গতিশীল থাকবে? এমন কথা কিন্তু জানি না যে সমবিভব তলে আধানগুলো গতিশীল থাকে। ঠিক আছে, তাহলে এটা হবে না, ওটা তার মানে বাদ। বাকি দুটো সত্য তাহলে, এক ও তিন। এবার দেখি এক ও তিনে আসলে কি কি বলা আছে, একটা ভুল মানে বাকি দুইটা হবে। তাহলে সমবিভব তলকে তড়িৎ পরাগ সমকোণে ছেদ করে, হ্যাঁ সত্য। ওকে, দুইটাই সত্য। এখন দুইটা প্যারালাল লাইন পরস্পরকে তো ছেদ করা সম্ভব না, এই জন্যই ক ভুল, বা এক নম্বরটা ভুল। বলরেখার ধর্ম হলো খোলা বলরেখা, হ্যাঁ। খোলা বক্ররেখা, হ্যাঁ। বলরেখা কোনগুলা? এই যে মনে করো প্লাস চার্জ থেকে এমন করে বের হয়, এই যে এরকম করে যদি আমরা বলি, এরকম করে গিয়ে এদিকে চলে যাবে, এখান থেকে সোজা গিয়ে এদিকে চলে যাবে, এদিকে সোজা গিয়ে এরকম করে চলে যাবে। ঠিক আছে, তারপরে এই দিকের গুলো এইভাবে যাবে, এদিকের গুলো এইভাবে যাবে। আলটিমেটলি এই যে সারফেসটা থেকে কিন্তু সবাই লম্বভাবেই বের হবে, সারফেসের সাথে এগুলো লম্ব হবে প্রতিটাই, সারফেসের সাথে লম্ব হবে। এই যে সারফেস থেকে বের হচ্ছে না, সারফেসের সাথে লম্ব হবে। ওকে, তারপরে দুইজন পরস্পর পরস্পরকে পার্শ্ব চাপ দিবে, ফলে এরা দূরে দূরে চলে যাবে। এখন দেখি খোলা বক্ররেখা ঋণাত্মক আধান থেকে উৎপন্ন হয়, ধনাত্মক আধানে শেষ হয় না, ধনাত্মক থেকে উৎপন্ন হয় আর ঋণাত্মকে শেষ হয়। একদম প্রথম ক্লাসের প্রথম পড়াশোনা এটা ছিল, পরস্পরকে পার্শ্ব চাপ দেয়, হ্যাঁ, এই কারণে আসলে তারা বাঁকা হয়ে যায়। তাহলে এক ও তিন। নেক্সট, পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো, হ্যাঁ এইগুলো বলে রাখছিলাম, খেয়াল করো। পরাবৈদ্যুতিক ধ্রুবক ই আর, এটা কি ছিল বলতো? কোন মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার কত গুণ সেইটা।
শূন্য মাধ্যমের বলটা পূর্ণ মাধ্যমের বল অপেক্ষা কত গুণ সেটা, এটা কিন্তু পরস্পর বিপরীত, এটা মনে রাখতে হবে। আবার এখানে আমরা সি এর সাথেও একটা সম্পর্ক তৈরি করে দিতে পারি। কেমন করে তৈরি করব সি এর সাথে সম্পর্ক? সি প্রপোর্শনাল টু হয় হচ্ছে এপসাইলন, ঠিক আছে? তার মানে এই জিনিসটা হবে কি আসলে, সি বাই সি নট। এভাবে চিন্তা করতে পারো, গোলকের জন্যই তো 4 পাই এপসাইলন নট আর বোঝাইতে যাচ্ছে সি প্রপোর্শনাল টু এপসাইলন নট, হয় না? বাট এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম বোঝার জন্য। সি সবসময় আসলে ওই যে কবে আসবে ঈদের দিন, সি ইকুয়াল টু কবে আসবে ঈদের দিন, এখান থেকে বোঝা যায় যে সিটা আসলে এপসাইলনের প্রপোর্শনাল, তাই না? তাহলে এখান থেকে আসবে কি সি বাই সি নট, বাট প্রশ্নে কোনটা আছে? প্রশ্নে আছে উল্টোটা। তাহলে এটা হবে না, 1 ও 2 সঠিক উত্তর। ওকে, বুঝতে হবে। ধারকের প্রতীক, প্রথমটা হচ্ছে ব্যাটারি, অসমান থাকলে ব্যাটারি। সেল, একের বেশি থাকলে ব্যাটারি। ধারকের প্রতীক, এইটা একটা ধারক, এটা হচ্ছে অপোলার ধারক। এরকম হলে এটা হচ্ছে পোলারাইজ ধারক, এই এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে পোলারাইজ ধারক। ক্যাপাসিটর। আর ফাইনালি এই চিহ্ন মানেই বুঝবো হচ্ছে পরিবর্তন, পরিবর্তনশীল। হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটর। তাহলে সঠিক উত্তর কোনটা? 2 ও 3। নেক্সট, আহিত বস্তু সঞ্চিত শক্তির পরিমাণ, এটা আগের দিনই দেখাইছি। ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, ইউ ইকুয়াল টু হাফ কিউভি, আর ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। কিউ স্কোয়ার বাই, এটা সি হবে, এটা উঠতে উঠাইছে ভুল, এটা সি। এটা সঠিক, হাফ সিভি স্কোয়ার প্রথমটা ভুল, তাহলে 2 ও 3। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি, হ্যাঁ দ্বিমেরু তো বুঝি। দ্বিমেরু কি, এই যে একটা মাইনাস চার্জ আর একটা প্লাস চার্জ পরস্পরের কাছাকাছি থেকে একটা সিস্টেম তৈরি করবে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা খুব ক্লোজ হবে এবং আমরা তাকে বলবো 12। এই জায়গায় যে দ্বিমেরু ভ্রামক হবে তাকে আমরা প্রকাশ করি পি দিয়ে। পি দিয়ে এখানে যদি মাইনাস কিউ চার্জ হয়, এখানে অবশ্যই প্লাস কিউ চার্জটা হবে, এবং সেটা ডিরেকশন হবে মাইনাস থেকে প্লাস দিকে, দ্বিমেরু ভ্রামককে, ভ্রামকের ডিরেকশন। এবং দ্বিমেরু ভ্রামককে আমরা এইভাবে প্রকাশ করব, 2L × Q, ঠিক আছে? এবং ভেক্টরটা কোথায় হবে? ভেক্টরটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। ওকে, ডিরেকশন এইটাই, মাইনাস থেকে প্লাসের দিকে। দ্বিমেরু ভ্রামকের অক্ষের উপর তড়িৎ প্রাবল্য সর্বোচ্চ, এইটাই হচ্ছে ভ্রামক। ভ্রামক। এবার আমরা দেখে আসি একটু প্রাবল্য। দ্বিমেরু ভ্রামকের জন্য প্রাবল্য, দ্বিমেরু ভ্রামকের জন্য প্রাবল্যের সূত্র কি? প্রাবল্যের সূত্র হচ্ছে ইকুয়াল টু কেপি বাই আর কিউব 1 + 3 cos² থিটা। আগের দিনও বলছিলাম 3 cos² থিটা। থিটা কি? থিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের সাথে অ্যাঙ্গেলটা। ভ্রামকের সাথে অ্যাঙ্গেল মানে এই যে কোনো পয়েন্ট, এই যে আর দূরত্বের কোনো পয়েন্ট, আর, থিটা যদি হয়, যে কোনো পয়েন্ট, দ্বিমেরুটা এমনি আছে, দ্বিমেরু এমনি আছে, এই পয়েন্টের একটা কথা বলতেছি, ঠিক আছে? এইটা, তারপর এইটা একটা পয়েন্ট বললাম, এইটাও কি আর, থিটা, কেন্দ্রের সাথে, এখানে যদি এমন হয় যে কেন্দ্রের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই জিনিসগুলো নিব আমরা। ওকে, এবার দেখো কোথায় সর্বোচ্চ হবে। সর্বোচ্চ হবে যখন এই মানটা সর্বোচ্চ হবে, আর এই মানটা সর্বোচ্চ হওয়া মানে কি, কস থিটা এর মানটা সর্বোচ্চ হওয়ার, কস থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। তখন হয় যখন থিটা হয় 0 ডিগ্রি। তাহলে কোথায় প্রাবল্য সর্বোচ্চ হয়? অক্ষের উপর।
ই ম্যাক্সিমাম হবে, এবং ই ম্যাক্সিমাম মানটা কত আসবে বলো তো? 2 kp বাই আর কিউ, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। বসাও, এখানে 0 বসালে কত আসে? 1 + 3 মানে 2, 1 + 3 মানে 4, তারপর রুট দিলে 2 আসে, 2 kp বাই, আচ্ছা এখানে আর কিউব হবে, কেপি বাই আর কিউব। ওকে। আর বিভব, তাহলে এটা কখন হচ্ছে? অক্ষের উপর। এবার আসি বিভবে। বিভবের সূত্র কি? ভি ইকুয়াল টু, ওয়েট জাস্ট এ মিনিট, একটু দাঁড়াও। কেপি বাই আর স্কোয়ার, শুধু কস থিটা। ওকে। এই ক্ষেত্রেও থিটা একটু 0 ডিগ্রি হলে ভি হবে ম্যাক্স, এবং তখন মানটা হয়ে যাবে কে কিউ বাই আর স্কোয়ার, এইটাও অক্ষের উপর। অক্ষের উপর, তাহলে সমদ্বিখণ্ডকের উপর বিভব সর্বোচ্চ না, এটা হবে না, সর্বোচ্চ হবে না, এটা হবে তখন বিভব হচ্ছে সর্বনিম্ন। এক্ষেত্রে কত হয়? সর্বনিম্ন, কারণ তখন হয়ে যায় কি, কস 90 ডিগ্রি বা 0। এই জন্য সমদ্বিখণ্ডকের উপর কোনো বিভব থাকেই না আসলে, সমদ্বিখণ্ডকের উপর বিভব হয় 0, বিভব শূন্য হয়। ওকে, তাহলে 1 ও 2 সঠিক উত্তর। পরে আসি, একটি চার্জিত গোলকার চার্জিত গোলক, এটা গোলাকার না, গোলকাকার হবে। অভ্যন্তরে প্রাবল্য শূন্য, হ্যাঁ। অভ্যন্তরে বিভব শূন্য না, অভ্যন্তরে বিভব শূন্য হয় না। আমরা জানি অভ্যন্তরে যে বিভবটা হয়, সেই বিভবটার একটা মান আছে, বিভবের মানটা কত? কে কিউ বাই আর স্কোয়ার, পৃষ্ঠের সকল বিন্দুর বিভব সমান, এটা তো হবেই, তাহলে একতীত। ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের ধারকত্বের উপর, হ্যাঁ। চার্জের উপর, বিভব পার্থক্যের উপর, হ্যাঁ, তিনটাই। তিনটাই হয়। ধারকের পাদদ্বয়ের মধ্যবর্তী বৃদ্ধি করলে ধারক, হ্যাঁ এটা একটু দেখি। সি, সমান্তরাল পার্থক্যের কথা বলছে। কে এ এপসাইলন নট বাই ডি, কি কি হবে? দূরত্ব বৃদ্ধি করলে, দূরত্ব বৃদ্ধি করলে কি হবে? ধারকত্ব বৃদ্ধি পাবে না, ধারকত্ব হ্রাস পাবে। ডি যদি আমরা বাড়ায় দেই, তাহলে কি হবে? ধারকত্ব হ্রাস পাবে, তাই না? অপরিবর্তিত থাকবে না, অপরিবর্তিত থাকবে না। সঠিক উত্তর হচ্ছে 2, আসলে এখানে অপশন গুলোই ভুল তোলা হয়েছে। এটা ছিল অপশন হচ্ছে 1, 2, 3, আর 1, 2 ও 3, এটা শুধু 2 উত্তর। শুধু এটা উত্তর, ওটা আমি পরে ঠিক করে দিব। তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যায়, তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যায় কুলম্বের সূত্র থেকে। ওই যে কুলম্বের সূত্র থেকে কোনটা মনে বলতো? এই যে কে কিউ বাই আর স্কোয়ার, গাউসের সূত্র থেকে। গাউসের সূত্র থেকে কেমনে যায়? এই যে এখানে আমি যদি নর্মালি এমন করে লিখি, ইএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট, তাহলে এখান থেকে ই এর মান তো বের করাই যায়, তাই না? অ্যাম্পিয়ারের সূত্র থেকে না, অ্যাম্পিয়ারের সূত্র থেকে বের করা যায় না, অ্যাম্পিয়ারের সূত্র থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারি, চুম্বক ক্ষেত্রের মান। তাহলে 1 ও 3। ওকে। সমব্যাসার্ধের দুটি গোলক এ ও বি তে যথাক্রমে এত চার্জ আছে, এ গোলক কতটি ইলেকট্রন হারিয়েছে? ওকে, +2 কুলম্ব চার্জ আছে, তাহলে সেখানে নিশ্চয়ই সেখান থেকে ইলেকট্রন অন্য কোথাও চলে গেছে বলে ইলেকট্রনের
ঘাটতি দেখা গেছে। আমি প্রথম দিনই বলছি এই অধ্যায় পড়াইতে নিয়ে, প্লাস চার্জ মানে ইলেকট্রনের ঘাটতি। ওকে, তাহলে চার্জের পরিমাণটা কত? 2। আমরা জানি এন ইকুয়াল টু কি, কিউ বাই ইলেকট্রনের চার্জ, তাই না? তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19। এখন এটাকে কি করতে পারি? এটাকে নিলে আসবে হচ্ছে, ক্যালকুলেটরে নেই, ক্যালকুলেটর নিলে চলে আসবে হচ্ছে 1.25 ইন্টু 10⁻19। হ্যাঁ, এটাই আসবে। ওকে, নেক্সটে যাই। সমব্যাসার্ধের দুটি গোলক এত উপরে রাখা আছে উদ্দীপকের ক্ষেত্রে। ওকে, সমমানের দুটি গোলকের কথা চিন্তা করি। গোলকের পৃষ্ঠে তড়িৎ বিভবের মান সমান না? আমরা জানি এটা যদি একটা গোলক হয় যার পৃষ্ঠে +2 রাখা আছে, এটা যদি একটা গোলক হয় -2 রাখা আছে, তাহলে এর জন্য বিভব ভিএ কত হবে? Q/r², তাই না? এখানে চার্জটা কত, প্লাস না? তাহলে আসবে কত, 2K/r²। ও সরি, স্কোয়ার না, আর শুধু আর। ওয়েট, আগের গুলো থেকে আমি এখানে ভুল করে স্কোয়ার দিয়ে আসছি নাকি? না না, স্কোয়ার দেয়নি। হ্যাঁ। তাহলে এইটার জন্য কত আসবে বলো তো? এটার জন্য অবশ্যই এটা নেগেটিভ আসবে। ভিবি ইকুয়াল টু কত আসবে, -2K/r। আর যেহেতু বিভব স্কেলার রাশি, তার মানে ওর মানটাই বুঝাইতেছে নেগেটিভ আর পজিটিভ, তাহলে মান সমান না। মডুলাস নিলে মান সমান হইতো, পৃষ্ঠে তড়িৎ প্রাবল্যের মান সমান। হ্যাঁ, যদি, যেহেতু এটা ভেক্টর রাশি, এ ইকুয়াল টু কি বলতে পারি, K/r²। তাহলে এটা আসবে হচ্ছে 2K/r²। আর এইটা ইবি আসবে হচ্ছে -2K/r²। বাট যখন আমরা বলবো শুধু মান, শুধু যখন মান বলবো, মানের ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক আসবে না। আর ভেক্টরের ক্ষেত্রে মান মানে কিন্তু অ্যাকচুয়ালি মডুলাসটা বোঝায়, যেহেতু এরা দুইটা কি ভেক্টর রাশি। আর স্কেলার ক্ষেত্রে মান বলতে তার এক্সাক্ট যেই রেজাল্টটা আসে সেটাকে বোঝায়, প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস। আর ভেক্টরের ক্ষেত্রে মান মানে বোঝায় মডুলাসটা, তাই এই ক্ষেত্রে মান সমান বলাই যায়। এই অভিব্যক্তিতে আধান ঘনত্ব সমান, হ্যাঁ, আধান ঘনত্ব সমান। আধান ঘনত্ব কিউ সিগমা ইকুয়াল টু কি বলা যায়, Q/A। Q/A, আর কিউ মানে কিউ তো দেওয়াই আছে, 2 কুলম্ব করে। আর এটা কি, 4πr²। আমরা জানি না গোলকের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², জানি তো? তাহলে দুইটার জন্য সেম না? সেম ফরওয়ার্ড, তাহলে এক 2 ও 3 উত্তর। +/- 5 মাইক্রোকুলম চার্জ দুটিকে 4 মিলিমিটার ব্যবধানে রেখে একটি দ্বিমেরু গঠন করা হলো। দ্বিমেরু ভ্রামক কত? প্রথমে বলছে ভ্রামক কত। দ্বিমেরু ভ্রামক মানে আমরা কি জানি, পি ইকুয়াল টু, বলছিলাম, Q × 2 L। 2L মানেই ছিল তাদের ডিস্টেন্সটা। ওকে, তাহলে কিউ এর মান দেওয়া আছে 5 মাইক্রোকুলম, তাই না? মাইক্রোকুলম মানে 10⁻⁶। আর 2L মানে ডিস্টেন্সটা, তাহলে 4 × 10⁻³ তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 × 10⁻⁶। 6 3 9, 9 থেকে একটা কমে আসবে 8। 2 × 10⁸ কুলম মিটার, কারণ কিউ এর জন্য আসতেছে কুলম, আর দৈর্ঘ্যের জন্য আসতেছে মিটার, কুলম মিটার। ডান। দ্বিমেরুটিকে তড়িৎকে লম্বভাবে স্থাপন করতে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আমরা মনে করি দ্বিমেরুটা প্রাবল্য গুলা এইভাবে যাচ্ছে, মানে তড়িৎ বলরেখা গুলো এমনে যাইতেছে। এই জায়গায় যদি একটা দ্বিমেরু রাখা হয়,
এটা মনে করলাম মাইনাস কিউ, আর এটা হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, এটা হচ্ছে মাঝখানের পয়েন্টটা। ওকে, তাহলে ডিরেকশন কোথায় হবে? দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা এইদিকে হবে না? পি এর ডিরেকশনটা এইদিকে। এইবার এইটার সাথে বলরেখার যে উৎপন্ন কোণটা হয়, এইদিকে দেখো, দ্বিমেরু ভ্রামকের দিকে এইদিকে, আর বলরেখা যাচ্ছে এইভাবে। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কোনটা বলো তো? এইটা? অবশ্যই না, এই দিকেরটা। ওকে, এই যে এইটা, এইটা। তাই তাই যদি হয় যে থিটা কোণে যদি আমরা ইনক্লাইন্ড রাখতে চাই বা হেলিয়ে রাখতে চাই, হেলিয়ে রাখতে টাউ, টর্ক বা কৃতকাজ। ও মাই গড! স্লাইডে যা লিখছিলাম সব মুছে গেছে। নেক্সট স্লাইডটা যা যা রাখছিলাম। পাঁচটাই খুব ফাস্ট। যেটা লিখছিলাম এখান থেকে, কেউ যদি পারো স্ক্রিনশট নিয়ে আমাকে কষ্ট করে পাঠাইও। আগেরটুকু যা লিখতেছিলাম এখান থেকে লিখো। টাউ ইকুয়াল টু, আচ্ছা আমি নিজে স্ক্রিনশট নিয়ে নিয়ে পাঠাবো, ডোন্ট ওয়ারি। এখান থেকে আসবে হচ্ছে টাউ ইকুয়াল টু পি ই সাইন থিটা। এখন পি এর মানটা তুমি আগেরটায় পাইছো, 2 × 10⁻⁸। এবার ই এর মানও তোমার কাছে দেওয়া আছে। ই এর মান দেওয়া আছে না? 2 × 10⁻⁴। আর বলছে কি লম্ব ভাবে, তার মানে sin 90 ডিগ্রি। এবার তারপর তুমি বাকিটুকু ক্যালকুলেট করো, 4 × 10⁻⁴ আসবে। এত নিউটন মিটার, টর্কের একক কি নিউটন মিটার। ওকে, নেক্সটে যাই। এ বিন্দুর বিভব কত? এ বিন্দু কোথায় আছে? এ বিন্দু আছে 3 মিটার দূরে। বাট যেহেতু এইটা ভেতরে, ভি এ ইকুয়াল টু মানে কি ভি ইনসাইড। আর ভি ইনসাইড যেটা হয়, ভি সারফেসও সেটাই হয় না? ফাঁপা গোলক যেহেতু। কে কিউ বাই আর। কে এর মান 9 × 10⁻⁹। কিউ হচ্ছে 2 × 10⁻⁻10 বাই আর হচ্ছে 4 সেন্টিমিটার। তার মানে 4 × 10⁻²। ঠিক আছে, এবার কাটাকাটি করি। এটা আসে কত? 2। তাহলে 9/2 × 10⁻⁹ -10⁻10 +2। তাহলে 9/2 × 10 থাকে, তাই না? বা 45 ভোল্ট। ওকে, ক্লিয়ার। এ বিন্দু তড়িৎ প্রাবল্যের তুলনায় বি বিন্দু তড়িৎ প্রাবল্য কত গুণ? ওকে, এ বিন্দুতে প্রাবল্য কত হয় বলো? কেন্দ্রে, ফাঁপা গোলকের জন্য কেন্দ্রে প্রাবল্য, সরি কেন্দ্রে না, অভ্যন্তরে। অভ্যন্তরে প্রাবল্য কত? ই ইকুয়াল টু 0 না? 0। আর বাইরে বি বিন্দুতে কিছু একটা হবে, ধরলাম ই বি ইকুয়াল টু কিছু একটা হবে।
ঠিক আছে? তাহলে তুমি যখন ইবি বাই ইএ করবা তখন এটা কি আসবে? সামথিং বাই জিরো ইকুয়াল টু অসীম। ওকে, এরপরে এবার দেখো এ বি এন এম একটি বর্গক্ষেত্র যার এম ও এন বিন্দুতে সমমানের বিপরীত ধর্মী দুটি চার্জ স্থাপন করা হয়েছে। বর্গক্ষেত্রের কেন্দ্রে নিট তড়িৎ বলের দিক বর্গক্ষেত্রের সাপেক্ষে কোন দিকে হবে? কেন্দ্রটা কোথায়? আনুমানিক ধরে নিতে গেলে এই জায়গায়, তাই না? এইখানে। আচ্ছা, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কেমন হবে? +1 কুলম্ব আধান রাখবো, তাহলে প্লাস কিউ এর জন্য এটা কোথায় আসবে? বাইরের দিকে না? দ্যাট মিনস এইদিকে আসবে। এইদিকে। আর মাইনাসের জন্য এই পয়েন্টে রাখবো, এইদিকে আসবে। ঠিক কিনা বলো? মাইনাসের জন্য এইদিকে, তাহলে লব্ধিটা আলটিমেটলি কোথায় থাকে? তাহলে যে লব্ধি এই বরাবর না, যেহেতু মানে সমান দুইটা, একটা কিউ আর একটা মাইনাস কিউ, মানে তো সমান, দুইটাই তো কিউ করে মান। আর যেহেতু জিনিসটা একটা বর্গক্ষেত্র, তাই সবকিছু সুষম হবে, তাই একদম সরাসরি এদিক বরাবর চলে আসবে এটা, নিচের দিক বরাবর। ঠিক আছে, আই হোপ ইটস ক্লিয়ার। তাহলে এটা কোথায় হবে? নিচের দিকে। ওকে, এরপরে বর্গক্ষেত্র বিপরীত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সবচেয়ে বেশি হবে? কোথায় হবে বলো তো? এই বিন্দুতেই না? এই বিন্দুতে সবচেয়ে বেশি হবে। দেখো এইখানে +1 কুলম্বকে রাখলে সেটা বল পাবে কোন দিকে? এই দিকে। +1 কুলম্বকে রাখলে এর জন্য বল পাবে এই দিকে। তাহলে এই জায়গায় হয়ে যাবে এটা ম্যাক্সিমামের কন্ডিশন। তাহলে কোন বিন্দুতে হবে? অন্য পয়েন্ট তো হবেই না, ডিতে হবে? হবে না। এটার জন্য বল এইদিকে, এটার জন্য এইদিকে হবে, এটাকে এইদিকে টানবে। মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ হচ্ছে স্থূল কোণ, তাই না? এই যে এটা ডিরেকশন কোথায় হবে? এইদিকে, এটার ডিরেকশন এইদিকে, মধ্যবর্তী কোণ স্থূল কোণ। স্থূল কোণ হইলে কি মানটা কমে আসবে, প্রাবল্যের ডিরেকশন তখন এইদিকে কোথাও হবে। আর যদি এই পয়েন্ট হয়, এই পয়েন্ট হলে কেমন হবে? এর জন্য হবে এইদিকে, এর জন্য হবে এইদিকে, তারপর নিচের দিকে কোথাও বা একটু সাইড টাইড এমনি আসবে। বাট একদম দুইটা একই লাইন বরাবর কাজ করতেছে, তখনই তো আসলে সর্বোচ্চ হবে, তাই না? দুটি ভেক্টরের সর্বোচ্চ মান কখন হয়? যখন তারা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে। তাহলে দেখো এইটার জন্য E1 এর মানও নিচের দিকে, E2 এর মানও নিচের দিকে, তাহলে এই জায়গায় সর্বোচ্চ হবে না? তাহলে এটাই হচ্ছে সি পয়েন্ট। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। ফাঁপা গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য 0। কত চার্জ দেই দেই, ফাঁপা গোলকের অভ্যন্তরে 0ই হবে। ফাঁপা গোলককে চার্জ প্রদান করা হলো ভি, কেন্দ্র থেকে দূরত্ব এই যে ক। ঠিক আছে, কেন্দ্র থেকে আমরা দূরত্বটা জানি, এই যে এইটাই হচ্ছে আর, এ পর্যন্ত আর হবে। এই মানটা কত হবে? এই ভি এর মানটাও আমরা জানি, কে কিউ বাই আর। এই পর্যন্ত কে কিউ বাই আরই থাকবে, তারপরে গিয়ে আস্তে আস্তে ভি প্রপোর্শনাল টু 1/r আকারে কমতে থাকবে, সবই জানি আমরা, তাই না? এন সংখ্যক ধারকত্বের ধারককে ভি ভোল্ট উচ্চস্তরের সেমি সমান্তরাল তুল্য রোধ বের করতে বলছে। দেখো যখন আমি আগের দিনই বলছিলাম সিপি যখন হবে তখন কত হবে? এন টাইমস সি, প্যারালালে থাকলে যোগ হয়ে যায়। আর বলছিলাম সিরিজে থাকলে সি বাই এন হয়, এন সংখ্যক সিরিজে যুক্ত আছে, সি বাই এন হবে। এবার বলছে সিএস অনুপাত হলে নিচের কোনটি সঠিক? ওকে, তাহলে সিপি বাই সিএস ইকুয়াল টু কত দেখো তো? এন সি বাই সি বাই এন ইকুয়াল টু কি? এন স্কোয়ার। তাহলে সিপি ইকুয়াল টু কি? এন স্কোয়ার টাইমস সিএস। ওকে, এবার দেখো অপশনে কোনটা আছে? সিপি ইকুয়াল টু এন স্কোয়ার টাইমস সিএস। ডান। এবার সঞ্চিত শক্তি যথাক্রমে ইউএস আর ইউপি হলে, ওকে দেখো ভোল্ট একই ইউজ করতেছি, তাহলে ইউএস যেটা হবে এটা কত হবে? হাফ সিএস ভি স্কোয়ার। আর ইউপি কত হবে?
হাফ সিপি ভি স্কোয়ার। তার মানে তুমি যদি আসলে ইউপি বাই ইউএস করতে যাও, তাহলে কি আসবে? সিপি বাই সিএসি আসবে, আর এইটাই তো ছিল এন স্কোয়ার। সিপি বাই সিএসটা এন স্কোয়ার ছিল না? তাহলে ইউপি ইকুয়াল টু কত হবে? এন স্কোয়ার ইন্টু ইউএস। ধারকদ্বয়ের তুল্য ধারকত্ব কত? ওকে, শ্রেণীতে যুক্ত আছে। শ্রেণীতে যুক্ত থাকলে কি হয়? 60 × 20 বাই 60 + 20, তাহলে কত আসে? 6 × 2 = 12, 1200/80, 120/8। 120/8 কত আসে? 15। হ্যাঁ, 8×10 = 80, 5×8 = 40, তাহলে 15 মাইক্রোফ্যারাডে। ওকে। বিভব পার্থক্যের অনুপাত। ওকে, বিভব পার্থক্যের অনুপাত বলছে। এ পর্যন্ত ধরি। V1, এটা হচ্ছে V2। ঠিক আছে, এবার দেখো, আমরা সূত্র কি জানি? কিউ ইকুয়াল টু কি? সিভি। তাহলে আমরা বলতে পারি না যে C1 V1 ইকুয়াল টু C2 V2? কেন বলো তো? C2 V2 কেন বলতে পারি? কারণ দুইটার জন্যই এর মধ্যে দিয়ে যে পরিমাণ আসলে কিউ বের হবে, এই কিউটাই দুইটার জন্য Q1ও তাই, Q2ও তাই। ঠিক কিনা বলো তো? ঠিক তো? যদি ঠিক হয়, তাহলে আমরা এই জায়গা থেকে এই ডিসিশনে আসতে পারি। তো যদি চলে আসি, তাহলে এখন দেখে নাও যে V1 বাই V1 বাই V2 ইকুয়াল টু হচ্ছে C2/C1, তাই না? এবার C2 এর মান কত? 60, আর C1 এর মান কত? 23। তাহলে V1 অনুপাত V2 ইকুয়াল টু হচ্ছে 3:1। আই হোপ ইটস ক্লিয়ার। ধারক সমবায় তুল্য রোধ কত কত? দেখো, 4 4 আছে, তাহলে এখান থেকে কত আসবে? 2 আসবে। 4 4 আছে, আবার 2 আসবে। এই দুই সমান্তরাল। কেন 4 4 করলে 2 আসে? আগের দিনই বলছিলাম, এই যে 4 × 4/4 ইকুয়াল টু কত আসে? 16/8 ইকুয়াল টু 2। এবার 2 2 হবে যোগ, তার মানে হবে 4 মাইক্রোফ্যারাডে। ওকে। তুল্য ধারকা সঞ্চিত শক্তি কত? ওকে, হাফ সিভি স্কোয়ার, হাফ সি পাইছি 2 মাইক্রোফ্যারাডে, 10⁻⁶। ভি স্কোয়ার মানে হচ্ছে 100, 10⁴ আসবে। 10⁴, এই দুই কেটে দেওয়া যায়, আসে হচ্ছে আলটিমেটলি ক্যালকুলেশন করলে 10⁻² ইকুয়াল টু 0.01 জুল। আয় হায়, ভুল করলাম নাকি ক্যালকুলেশনে? ও আচ্ছা, সরি, 2 2 করে 4 আসছিল, এখানে এটা 4 হইতো। তাহলে 4 কে যখন 2 দিয়ে কাটলাম, তখন কি আসতো বলতো? 2 আসতো, তার মানে এখানে একটা 2 থাকতো। 0.02, 0.02, দুইটা একই হয়ে গেছে। এটা 0.01 ছিল আসলে অপশনে, এটা 0.1 ছিল, আমি ভুলে গেছি। বর্তনীর তুল্য ধারকত্ব কত? কত দেখো, 2 আর 2 করবো কি এখানে যোগ, ঠিক না? 2 আর 2 যোগ করলে কত হবে? 4। আর 5 আর 4 করলে কত আসবে?
এটা 2 ছিল না। 2 আর ও আচ্ছা, 2 আর 2 করব, কত আসবে? 4 আসবে। 4 আর 5 আছে সমান্তরালে, ঠিক না? এখান থেকে আসবে 4, 4 আর 5 আছে সমান্তরালে, তাহলে 4x5 + 4 + 5, তাহলে এখানে আসে 4×5 = 20/9, আসে হচ্ছে 20/9 করলে 2.22, 2.22। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 ধরে নেই, কারণ অপশনে আসলে অন্য কিছু নাই। 2 ধরে নিচ্ছি আসলে। নেক্সট, যদি সমান্তরালে থাকতো তাহলে কত গুণ হইতো? ওকে, সমান্তরালে যদি থাকতো তাহলে বর্তমান যে ধারকত্বটা হইতো, এটা এখান থেকে উঠায় নিছি, উঠায় নিয়ে এইখানে বসায় দিলাম, দিলে কি হইতো? ধারকত্ব হয়ে যাইতো সিপি = 2+2+5 আর আমরা জানি ইউ বাই ইউ প্রাইম অথবা U'/U কি হবে? C'/C। এবার সি প্রাইমের মান কত? 9। আর আগে কত ছিল বলতো? 20/9। আগে ছিল 20/9, তাই না? এবার এটা কত হয়ে যাবে? 9 9 উপরে চলে গেলে 81/20, 4 গুণ, অ্যাপ্রক্সিমেটলি 4 গুণ। এটা 4.05 হয়। 4.05, হ্যাঁ, 81/20 তো। 4.05, অ্যাপ্রক্সিমেটলি 4 গুণ। এবার পি বিন্দুতে বিভব কিউ বিন্দুর চেয়ে বেশি। পি বিন্দু হচ্ছে এইখানে, কিউ বিন্দু হচ্ছে এইখানে। এইটার জন্য বিভব বের করো। পি বিন্দুতে যে বিভব আসবে ভিপি, এটা কি আসলে ভি সারফেস 1 আসবে না? তাহলে ভি সারফেসের জন্য কি করতে হয়? K/R। ঠিক আছে, এইটা ছোট, এই জন্য আর দিলাম। ওকে, তাহলে এখন এইটার আর কত? 3 সেন্টিমিটার। তাহলে কত আসবে? K/3 সেন্টিমিটার আকারে থাকলো, নো প্রবলেম। আর কিউ কত আসবে? VS2 দিলাম, এটা কত আসবে? K/বড় আর দিলাম। ওকে, তাহলে K/এটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 4। তাহলে দেখো তো বড় কোনটা? ভিপি। ভিপি গ্রেটার দেন VQ, প্রথমটা সত্য। পিও কিউ বিন্দুর প্রাবল্য শূন্য, হ্যাঁ এটাও সত্য। ছোট গোলক ধারকত্ব বড় গোলকের ধারকত্বের চেয়ে বেশি না, বড় গোলকের ধারকত্ব বেশি। কারণ, কারণ কি বলো? ধারকত্ব C = 4πε0 ইন্টু হচ্ছে রেডিয়াস, তার মানে C ∝R। তাহলে ছোট গোলকেরটা হবে বড়, ছোট গোলকের ধারকত্ব বেশি না। ওকে, ক্লিয়ার? 1 ও 2। নেক্সট, গোলকদ্বয় সংযোজক রেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? মধ্যবর্তী। এখন দেখো খুবই সুন্দর একটা জিনিস, এটা চার্জ হচ্ছে কিউ, তাহলে আমরা কি লিখতে পারি? KQ, বা আমরা ধরে নিচ্ছি এক্স দূরত্বে সমান হবে, তাহলে X = KQ। দুইটার চার্জই সমান। এটা কি হবে তাহলে? 4 - x, দুইটা কেটে দিলে 4 - x = x, বা 4 = 2x, বা x = 2। ঠিক আছে, তাহলে কোথায় হবে? 2 সেন্টিমিটার দূরত্বে, 2 মিটার দূরত্বে। ওকে, এখন এত হিসাব না করলেও হইতো, সমমানের দুইটা চার্জ আছে, কোথায় প্রাবল্য শূন্য হবে? ঠিক তাদের মধ্যবিন্দুতে। সমমানের সমধর্মী চার্জ, মানে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, তাহলে প্রাবল্য শূন্য কোথায়?
মধ্যবিন্দু। ওকে, এরপরে বর্তনীর তুল্য ধারকত্ব বের করতে বলছে। ওকে, C2C3, C2C3 হচ্ছে আসবে হচ্ছে কত, এখান থেকে আসবে হচ্ছে 200, আর এইটা হচ্ছে 300। তাহলে আলটিমেটলি এখানে আসতেছে 500, তাই না? এই 500 আর এই 100 হচ্ছে শ্রেণীতে যুক্ত। তাহলে 500 ইন্টু 100 বাই 500 প্লাস 100, তার মানে 500 ইন্টু 100 বাই 600, এটা দিয়ে এটা কেটে দিলে 500 বাই 6 কত আসে? 500 বাই 6 দিলে 83.33। মানে 83.33, এটা আসতেছে কত মাইক্রো ফ্যারাডেতে, তাই 10⁻6 দিয়ে দিলে ফ্যারাডে হয়ে যাবে। ওকে, সঞ্চিত শক্তি ধারকগুলো সমান্তরালে সঞ্চিত শক্তির কত গুণ? ওকে, আমরা একটু আগে দেখে আসছি সঞ্চিত শক্তির অনুপাত মানে ইউ প্রাইম বাই ইউ, এটা মানেই হচ্ছে সি প্রাইম বাই সি। তিনটা যদি সমান্তরাল হয়ে যায় তাহলে তিনটা নর্মালি যোগ হয়ে যাবে না? 100 প্লাস 200 প্লাস 300 হবে। আর এইটা অটোমেটিক আমরা পেয়ে গেছি কত, 8.33 বা 250/3। ঠিক আছে, এবার তুমি ক্যালকুলেট করো, 3 2 5 600, 600 বাই 250/3, তার মানে এখান থেকে আসতেছে কত, 1800/250, 180/25। ওকে, 180/25 দিলে কত আসে, 7.2:1। ওকে, ডান। ডি ব্যাসের এই গোলকের ধারকত্ব সি, ও এবং এ পৃষ্ঠের উপর, কেন্দ্র ও আর পৃষ্ঠের উপর একটু বিন্দু, এইটা গোলকের চার্জ কিউব, গোলকের ধারকত্ব কত? ওকে, কিউ ইকুয়াল, ধারকত্ব সি ইকুয়াল টু হচ্ছে 4 পাই এপসাইলন নট ইন্টু আর। ওকে, 4 পাই এপসাইলন নট, আর মানে কত, D/2। তাহলে কি, 2 পাই এপসাইলন নট ডি। এটা দেখবো কোথায় আছে। পরেরটা, উদ্দীপকের বর্তনীতে তিনটি ধারক 12 ভোল্ট উৎসের সাথে যুক্ত করা হলো, C2 ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ম্যাক্সিমাম মানুষ এই ক্ষেত্রে একটা ভুল করবে, ভুল করে দিয়ে দেবে 4 ভোল্ট এবং অপশনে নাই, হ্যান ত্যান কাহিনী করবে। বাট বিষয়টা এরকম না, বিষয়টা আমাদের অনেক ইজিলি হ্যান্ডেল করতে হবে। আমরা প্রথমে বের করে নিব হচ্ছে সি প্রাইমটা। আমরা যদি সি এসটা বের করে নেই, সি এস ইকুয়াল টু কত বলতো, 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 দিব, ইনভার্স 1 দিতে হবে, তাই না? এই কাজটা করে নাও, একবারে ক্যালকুলেটর দিয়ে দাও। 1/2 প্লাস 1/4 প্লাস 1/6 -1 আসে হইতেছে 12/11। 12/11। এইবার আমরা জানি কিউ ইকুয়াল টু কি, সিভি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, C1 V1 ইকুয়াল টু হচ্ছে C2 V2 ইকুয়াল টু C3 V3। কারণ কি, প্রত্যেকটার জন্য কিউ সমান, যেহেতু শ্রেণীতে যুক্ত একই পরিমাণ কিউ বের হবে। এবং আলটিমেটলি এটাকে বলা যায় সি প্রাইম, অথবা শ্রেণীতে তো সিএস, সিএস আর ভি যেটা দেওয়া আছে সেটা। তাহলে আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে এইটাকে এবং এইটাকে নিয়ে, তাহলে কি বলতে পারবো, C2 V2 ইকুয়াল টু CSVS। আর আমার দরকার কি, ভি টু, ভি টু ইকুয়াল টু কি, CS/C2
ইন্টু ভিএস। এবার সিএস মানে কত? 12/11। সি টু মানে কত? সি টু মানে হচ্ছে 4, আর ভি হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই দুইটা কাটাকাটি করলে কি আসে? 3। তাহলে 3 × 36/11, তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে। 2 পয়েন্ট, ও সরি, 3.27, 3 × 11 = 33, সরি সরি, টু না, 3.27 ভোল্ট। ওকে। উদ্দীপ অনুসারে, ওকে, আমরা দেখি প্রত্যেক উদ্দীপক অনুসারে প্রত্যেক ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বৃদ্ধি পায়, আধান হ্রাস পায়। দাঁড়াও, কোশ্চেন মনে হয় একটু কিছু মিসিং আছে, বুঝছো? একটু চেক করে নি, জাস্ট একটু হোল্ড করো। ধারক সমূহ একই উৎসের সাথে সমান্তরালে যুক্ত করলে। সমান্তরালে যুক্ত করলে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য বৃদ্ধি পায়, হ্যাঁ, কারণ এখন 12টাই বিভক্ত হয়ে যাচ্ছে, তখন সবাই 12 করেই পাবে। ঠিক আছে, তখন অ্যারেঞ্জমেন্টটা এরকম হয়ে যাবে। সাইডেই আর কি। খেয়াল করো তো, এই অ্যারেঞ্জমেন্টে প্রত্যেকের দুই প্রান্তের বিভব পার্থক্য কি 12 ভোল্ট করে না? প্রত্যেক ধারকের দুই প্রান্তের আধান হ্রাস পায় না? আধান তো কি হবে? উম, আধান 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 হ্রাস পাবে। ধারকের সঞ্চয় শক্তি অপরিবর্তিত থাকবে না, সঞ্চয় শক্তি অপরিবর্তিত থাকবে না, এটুক নিশ্চিত। তার মানে কি আধান হ্রাসই পাবে। ওকে, আমরা একটু চেক করে দেখি। আমরা জানি সি সি ইকুয়াল টু Q/V। তাহলে কিউ ইকুয়াল টু সিভি, তাই না? ও আচ্ছা, আধান হ্রাস পাবে কেন পাবে বলো তো দেখি। কেন পাবে? খুব ইজি। আগেরটায় পুরো আধানটাই, এই এক, যে আধানটা আসতেছিল পুরোটাই একজনের মধ্যে দিয়ে যাচ্ছিল, এখন সেই আধানটা 3 ভাগে ভাগ হয়ে যাবে না? 3 ভাগে ভাগ হয়ে যাবে তো, তাই না? আগে টোটাল আধান কত ছিল? আমরা তুল্য রোধটা কত পাইছে আগেরটায় বলো তো? তুল্য রোধ পাচ্ছিলাম 12/11। 12/11, তাহলে কিউ ইকুয়াল টু ছিল কত? সিভি 12/11 ইন্টু হচ্ছে 12, বা 144।
একটু hold। 144/11, এটার মানটা আসে হচ্ছে 13.09। 13.09। ওকে। আর এরপরে আমরা যখন শ্রেণীতে যুক্ত করতেছি, সরি সমান্তরালে যুক্ত করতেছি, তখন আসতেছে কত? সি ইকুয়াল টু আসবে তখন 4, 6, 10, আর 2 এ 12। 12, তখন কিউ ইকুয়াল টু সিবি, তাই না? তখন টোটালটা আসবে হচ্ছে 12 × 12 বা 144। এইটা গেছিল প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য। এইটাই ছিল আমাদের Q1, এটাই ছিল Q2, এটাই ছিল Q3। এবার যদি আমরা, এইটা কিন্তু আবার পুরো ব্রাঞ্চের জন্য নয়, এটা টোটালটা, এই টোটালটা 144টা ভাগ হয়ে যাবে, তাই না? 144টা যদি এখন ভাগ হয়ে যায় ইচ ব্রাঞ্চের মধ্য দিয়ে, তখন কেমন আসবে? আমরা জানি, আচ্ছা একটু দাও তো, আমার কি এখানে কোথাও ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে? হুম। প্রত্যেক ধারকের দুই প্রান্তে আধান হ্রাস পায়, হ্যাঁ, প্রত্যেক ধারকের জন্য বের করব। তাহলে আমরা কি জানি? কিউ ইকুয়াল টু সি বাই, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে সিভি। এখন সি হচ্ছে প্রথমটার জন্য, ওকে, তাহলে প্রথমটার জন্য 2 × ভি হচ্ছে 12, 24, তাই না? আচ্ছা, তাহলে আধান হ্রাস পায় কই? আধান তো বৃদ্ধি পাইতেছে, তাহলে এটাও তো ভুলই হচ্ছে। দাঁড়াও আমি একটু চেক করে দেখি। দুই প্রান্তের বিভব পার্থক্য বৃদ্ধি পায়, ঠিক আছে। সঞ্চয় শক্তি অপরিবর্তিত থাকে না, সঞ্চয় শক্তি বৃদ্ধি পায়। প্রত্যেক ধারকের দুই পাতে আধান হ্রাস পায়, না এইটাও ভুল আসলে, এটাও ভুল, শুধু এইটাই উত্তর। ইস, চরম মানের কনফিউজ হয়ে গেলাম এটা করতে গিয়ে। আরেকবার আমি রিচেক করি, একটু টাইম দাও আমাকে 1 মিনিট। শ্রেণীতে থাকা অবস্থায় টোটাল আধান হচ্ছে 13.9। সমান্তরালে যদি যুক্ত করে দেই তাহলে আধান আসবে 24, 48 এরকম করে, ঠিক না? তাহলে কি আধান বৃদ্ধি পাইতেছে? প্রত্যেক ধারকে আধান বৃদ্ধি পায়। তো প্রশ্নটাই আসলে ত্রুটিপূর্ণ। এটা আসলে কনক্লুশন। ত্রুটিপূর্ণ, কারণ কিউ প্রপোর্শনাল টু হচ্ছে সি, ঠিক না? তার মানে কি আধান বাড়বে, আধান বাড়বে। আবার ইউ প্রপোর্শনাল টু ও সি, এই কারণে শক্তিও বাড়বে, শক্তি বাড়বে। কেবল কি কমবে? দুই প্রান্তের বিভব পার্থক্যটা বৃদ্ধি পাবে, কমবে না কোনোটাই।
ঠিক আছে? ওকে। একটি তড়িৎ দ্বিমেরুর চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর দ্বিমেরুর কেন্দ্র হতে এত দূরত্বে তড়িৎ প্রাবল্য দ্বিমেরুর চার্জের পরিমাণ। ওকে, লম্ব দ্বিখণ্ডক বলছে, তার মানে আমরা ই ইকুয়াল টু যে ফর্মুলা বসাবো, কেপি বাই আর কিউব ইন্টু 1 প্লাস কজ স্কোয়ার থিটা, সেখানে থিটা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। লম্ব দ্বিখণ্ডকের উপর, লম্ব দ্বিখণ্ডক মানে থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা কি আসবে? নর্মালি কেপি বাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে ই, তাই না? ই। এবার তাহলে ই ইকুয়াল টু কে পি মানে কত বলো তো? কিউ ইন্টু 12, তাই না? বাই আর কিউব। এখান থেকে কিউ ইকুয়াল টু কি বলা যায়? কিউ ইকুয়াল টু ই আর কিউব বাই কে টাইমস টুয়াইস এল। এবার ই এর মান দেওয়া আছে 3 × 10⁻⁻6। তো আর দেওয়া আছে কত দূরত্বে? 3 সেন্টিমিটার দূরে। তার মানে 3 হোল কিউব। কে এর মান তো জানি, 9 × 10⁻৯ ইন্টু টুয়াইস এল হচ্ছে 3 × 10⁻⁻12। কেন বলতো? কারণ -10 হচ্ছে দেওয়া আছে সেন্টিমিটারে। এবার পুরোটা একটু ক্যালকুলেট করি আমরা। 3 × 10⁻⁻6 ইন্টু 3 × 10⁻⁻2 হোল কিউব বাই 9 × 10⁻9 ইন্টু 3 × 10⁻², 3 × 10⁻৯ -9 করলাম। ওকে, তাহলে এটাই উত্তর। বুঝতে পেরেছি সবাই? এরপরে আসি। উল্লেখিত দ্বিমেরুর কেন্দ্র হতে অক্ষ বরাবর 3 সেন্টিমিটার দূরত্বে। ওকে, আমরা জানি ই ইকুয়াল টু কি? কেপি, একই দূরত্বে আছে, তাই আর সমান কেপি বাই আর কিউব। এটা কোথায়? এটা পারপেন্ডিকুলারের জন্য। আর যদি এক্সিস বরাবর আসি তাহলে কত হবে? 2 kp/r কিউব। তার মানে এটা হচ্ছে 2 টাইমস হচ্ছে ই পারপেন্ডিকুলার, তাহলে পূর্বের কত হবে? দ্বিগুণ। ঠিক আছে, শেষ। সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল পুরো বায়ু স্তর আছে, ধারকের ধারকত্ব কত হবে? ই ইকুয়াল টু কবে আসবে ঈদের দিন। কে এর মান বায়ুর জন্য 1, এ এর মান দেওয়া আছে 1.5, এপসাইলন নট এর মান 8.854 ইন্টু 10⁻⁻12 বাই ডিস্টেন্স হচ্ছে 1 মিলিমিটার, তাই 1 × 10⁻³ তাহলে আসে কত? ক্যালকুলেটরে যা আসবে তাই। 1.5 গুণন 8.854, 13.217 ইন্টু 10⁻8। হ্যাঁ, এটা 10⁸ ছিল অপশনে আসলে। এটা আমি ঠিক করে দিব নি, কিছু জিনিস মিস্টেক আছে তো। একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল দেওয়া আছে। ধারকত্ব বৃদ্ধির জন্য পাত দুইটিকে দূরে সরাইতে হবে। ধারকত্ব বৃদ্ধির জন্য আমরা কি জানি? ধারকত্ব প্রপোর্শনাল টু 1/d। ধারকত্ব বৃদ্ধি করতে চাইলে কি করতে হবে? পাত দুইটাকে কাছাকাছি আনতে হবে, আবার বড় করতে হবে। কেন? কারণ সি প্রপোর্শনাল টু এ। তাহলে কত কত সঠিক? 2 আর 3। দূরে সরাইলে কমে যাবে। 4 কুলম্ব আধান বিশিষ্ট দুইটি গোলক এত দূরে দেওয়া আছে, মধ্যবর্তী বলের মান কত? আয় হায়, এ কি কোশ্চেন দিছে! বলের মান কি হবে?
9 ইন্টু 10⁹9, 4 কুলম, 4 কুলম, 0.01 দিয়ে তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে মান যা আসবে তাই। 9 × 10⁹9 ইন্টু 16/0.01 স্কোয়ার, 1.44 ইন্টু 10⁻15। ওকে, নেক্সট প্রসিড করি। -4 পরিবর্তে -4 কিছুই না, পূর্বের সমানই হবে, পূর্বের সমান হবে। 4 জায়গায় -4 ইউজ করছে, দূরত্ব চেঞ্জ করিনি, কি হবে, কোনো সমস্যা আছে না? রোহান ও সাদমান 10 কুলম চার্জ বিশিষ্ট সমান ধারকত্বের দুটি সমান্তরাল পাত ধারক নিয়ে কাজ করছিল। রোহান তার ধারক বিভব পেল 2 ভোল্ট এবং পার্থক্য পেল 1 ভোল্ট। রোহানের ধারকত্ব কত? ওকে, ধারকত্ব সি ইকুয়াল টু কত? Q/V। রোহান কত 10 কুলম নিয়ে কাজ করতেছিল দুইজনই, রোহান পাইছে কত? 2 ভোল্ট, তাহলে কত হবে? 5 ফ্যারাডে। ওকে, তারপরে সাদমানকে 2 ভোল্ট বিভব পার্থক্য পেতে হলে কি করতে হবে? সাদমান চাচ্ছে 2 ভোল্ট পাইতে। 2 ভোল্ট পাওয়ার জন্য সাদমানকে কি করতে হবে বলতো? আমরা কি জানি? সি ইকুয়াল টু Q/V। তাহলে সে চাচ্ছে ভি ইকুয়াল টু Q/C। তাহলে ভি প্রপোর্শনাল টু কি? 1/c। তাহলে সি এর মান ছিল কি? ε0 A/d। তাহলে ভি প্রপোর্শনাল টু কি হবে? D/A। কারণ সি প্রপোর্শনাল টু ছিল A/d। ঠিক আছে, তাহলে D/A, তাকে ডি কি করতে হবে? ডি তাইলে বাড়াইতে হবে, আর এ কি করতে হবে? এ কমাইতে হবে। তাহলে ডি বাড়াইতে হবে, এটা তো নাই, এ কমাইলেও করা যাবে, তাহলে এ হ্রাস। ওকে, কিউ তো ফিক্স করে দিছিল, কিছু করার নাই। 1 কুলম চার্জ বিশিষ্ট 10 সেন্টিমিটার একটি ধাতব ফাঁপা গোলককে এ বি কে আকর্ষণ করছে। বি গোলক হচ্ছে এত কুলম চার্জ বিশিষ্ট একটি ধাতব ফাঁপা গোলক এ বি কে আকর্ষণ করছে। বি গোলকটি চার্জহীন হতে হবে, ধনাত্মক চার্জে চার্জ আকর্ষণ করতেছে, তাহলে প্লাস হলে ওটা ঋণাত্মক চার্জে চার্জিত হইতে হবে। ওকে, এইটারও ঝামেলা আছে। এ গোলকটা হচ্ছে চার্জহীন, না এ গোলকটা, হ্যাঁ চার্জহীন হতে হবে। চার্জহীন হইলে মহাকর্ষ বলের প্রভাবে আকর্ষণ করতে পারবে, মহাকর্ষ। ধনাত্মক হলে তো বিকর্ষণ করে দিবে। 1 ও 3 উত্তর। বায়ু মাধ্যমে কোনো ধারক সমান্তরাল ক্ষেত্রফল দেওয়া আছে, তারা পরস্পর হতে এত দূরত্ব অবস্থিত আহিত করে দেওয়া হলো। একজন ছাত্র তার সমাধিখণ্ডিত করে দুটি ধারককে পরস্পর শ্রেণীতে যুক্ত করলো। প্রথম ধারকটির স্থানে প্রাবল্য কত? প্রথম ধারকটি পাদদ্বয়ের মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত? ই ইকুয়াল টু কি হয় বলতো? σ/ε0। ওকে, এখন কি বলছি? সিগমা, দাঁড়াও, এই কোশ্চেনটা একটু হোল্ড করি, দাঁড়াও। ফর্মুলা অ্যাপ্লাই করার মতো এখানে আসলে কিছুই নাই, এ হচ্ছে কথা। খুবই খুবই সুন্দর জিনিস দেওয়া আছে। ভি ইকুয়াল টু আমরা কি জানি? E/d, তাই না? এখন দেখো ই দেওয়া আছে, এই সরি, ই ইকুয়াল টু V/d, প্রাবল্যই তো বের করতে বলছে। V/d দেওয়া আছে, বিভব পার্থক্য কত হয়? 4 মিলিভোল্ট। তাহলে 4 × 10⁻³ আর মধ্যবর্তী দূরত্ব ডি কত দেওয়া আছে?
2 মিলিমিটার দূরে অবস্থিত, তাহলে 2 × 10⁻³ তাহলে এটা কত হবে? জাস্ট 2। ওকে, তাহলে 2 নিউটন/কুলম্ব। পরেরটায়, ছাত্র ছাত্র কর্তৃক সৃষ্ট ধারক সমবায়ের ধারকত্ব পূর্বের ধারকটির। ওকে, এক ছাত্র ধারকটির প্রত্যেকটি পাতকে সমদ্বিখণ্ডিত করে এত। ওকে, প্রথমটার জন্য ধারকত্ব বের করো। প্রথম অবস্থায় ধারকত্ব কত হবে? ε0 A/D। আর পরেরটায় কত হবে? সমদ্বিখণ্ডিত করছে, ε0 A/2/D। করে কি করছে? পরস্পরকে শ্রেণীতে যুক্ত করে দিছে। শ্রেণীতে যুক্ত করে দিলে C⋯, অথবা CS দিলাম, CS টা কি হয়ে যাবে বলো তো? এটার অর্ধেক হয়ে যাবে না শ্রেণীতে যুক্ত করে দিলে? তাহলে আসে কত দেখো তো, ε0 A/2 /2D, তাই না? এবার কি করছি? ছাত্র সমদ্বিখণ্ডিত করে 0.5 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট। তাহলে দেখো তো ডি কি হয়ে গেছে? ডি এবার আগে যা ছিল, ডি হয়ে গেছে তার 4/1 কারণ এই ক্ষেত্রে ডি ইকুয়াল টু ছিল 2 মিলিমিটার, আর এই ক্ষেত্রে ডি হয়ে গেছে 0.5 মিলিমিটার। তার মানে কি D/4, তাই না? তাহলে এখন 2D/4 এটা বসায় দাও। এখান থেকে কত আসে? D/2। এই টু কেটে দিলাম, দিলে আসে ε0 A/D। আলটিমেটলি এটা আগের সমানই থাকে। তাহলে সে কাহিনী কীর্তি করে আগেরটা সমানই বানাইছে, লস প্রজেক্টর। এটা কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত। এই ছিল আমাদের এই চ্যাপ্টারের যত ধরনের আলোচনা। বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে হোপফুলি তোমাদের আর এই চ্যাপ্টারে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? আর ওই যে বললাম মাঝখানে কিছু ইয়ে বাদ গেছে, ওইগুলো আমি ঠিকঠাক করে তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তো লেটস হোপ ফর দ্য বেস্ট। প্র্যাকটিস করো ভালোভাবে। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে দেখা হবে। এবার থ্যাংক ইউ।